শুরুতেই কিন্তু একটা সুযোগ চলে আসতে পারে, দুরন্ত সেটআপ এবং অনবদ্য ডিফেন্ডিং, এবং তারপর সেখান থেকে হালকা ফ্লিকে জালে ছড়িয়ে দিল ভবানীপুর। উল্লাস ভবানীপুর শিবিরে। নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবের গ্যালারিতে, এবং আজকে কলকাতা লিগের একটা দুর্দান্ত ম্যাচ হওয়ার কথা ছিল। ইস্ট বেঙ্গল ভার্সেস ভবানীপুর, গ্রুপ শীর্ষে থাকা দুটো দলের মধ্যেকার একটা ভালো ম্যাচ। আমরা এক্সপেক্ট করেছিলাম যে ফুটবলগত দিক থেকে একটা খুব ভালো মানের ম্যাচ হবে, কারণ এই ভবানীপুর দলটা এখন অবধি আনবিটেন। তারা মোহনবাগানকে হারিয়েছে। এবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা যখন ছিল তখন এক্সপেক্ট করা হয়েছিল যে দারুণ ফাইট হবে, কিন্তু ম্যাচটায় ফুটবলের থেকে বেশি কুস্তি হলো এক প্রকার বলা যায়। একাধিক ফাউল, একাধিকবার তর্ক বিতর্ক, এই সমস্ত নানান বিষয়, যে মেন ফুটবলটাই কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছিল, এবং শেষ অবধি ড্র হলো ম্যাচটা, 1-1 গোলে ড্র হলো ম্যাচটা। এবং বলাই যায় এক প্রকার যে প্রাক্তনীদের কাটাই কিন্তু বিদ্রোহ ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে পরিবর্তন হিসেবে নামা শ্যামল বেসরা একটা দুর্দান্ত গোলে কিন্তু ভবানীপুর এগিয়ে গিয়েছিল। কিন্তু তার কিছুক্ষণ পরে প্রত্যাবর্তন ঘটায় ইস্টবেঙ্গল। আনন্ত দূরপাল্লা দুর্দান্ত শটে কিন্তু গোল করে আদিত্য পাত্রকে পরাস্ত করে ইস্টবেঙ্গল সমতায় ফেরে, এবং তারপর নানাভাবে দূর দল তারা কিন্তু গোলের সুযোগ তৈরির চেষ্টা করছিল। বিশেষতভাবে ইস্টবেঙ্গল তারা কিন্তু অনেক বেশি সুপিরিয়র ছিল অ্যাটাকিংয়ের দিক থেকে। বেশ কিছুবার পেনাল্টিরও আবেদন আসে ইস্টবেঙ্গলের তরফ থেকে, যদিও রেফারি সেটা নাকচ করেন। এবং মাঠে প্লেয়ারদের কার্ড দেখার থেকে কিন্তু আজকে দুই দলের ডাগআউটে থাকা কোচ এবং সাপোর্ট স্টাফরাই বেশি কার্ড দেখলেন। ভবানীপুরে ফিজিও কুণাল ঘোষ, তিনিই কার্ড দেখলেন, এবং তিনি কার্ড দেখে যখন এরিয়ান গ্যালারির বাইরে যখন তিনি দাঁড়ালেন, তখন সেখানে দর্শকরা তাকে কিন্তু কার্যত তার সাথে একটু হাতাহাতি লেগে গিয়েছে, এবং তাকে কার্যত ঠেলে তাকে এরিয়ান টেন্টে ঢুকিয়ে দেয়, যেটা অ্যাকচুয়ালি ভবানীপুরের ড্রেসিং রুম হিসেবে ব্যবহৃত হয়েছিল। এবং ইস্টবেঙ্গলের কোচ অর্চিষ্মান বিশ্বাস, ভবানীপুরের হেড কোচ রঞ্জন চৌধুরী, তাদেরকেও কার্ড দেখানো হয়। ফলে বলাই যায় ম্যাচটায় কিন্তু যে উত্তেজনা হয়েছে সেটা কিন্তু ফুটবলগত দিক থেকে নয়, বরং ফুটবলের বাইরের দিক থেকে কিন্তু উত্তেজনাটা বেশি হয়েছে। এবং নিঃসন্দেহে এই ড্রয়ের ফলে খুব যে অদল বদল হলো তা নয়, ভবানীপুর শীর্ষেই থেকে গেল, এক ম্যাচ বেশি খেলে ইস্টবেঙ্গল দ্বিতীয় স্থানে রয়েছে। তবে অবশ্যই প্রশংসা জানাতে হবে ইস্টবেঙ্গলকে, কারণ আজকে তাদের মেইন স্ট্রাইকার উত্তম হাসদা চোটের জন্য বাইরে ছিলেন, এবং সেই কারণে কিন্তু মোহাম্মদ বিলালকে দিয়ে আজকে শুরু করায় লাল হলুদ ব্রিগেড। এবং আজকে কিন্তু যে সিনিয়র দলের যদি প্লেয়ার বলা যায়, তাহলে একমাত্র গৌরব সাউ ছিলেন, যিনি সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিস করেন। বাদবাকি পুরো দলটাই কিন্তু ডেভেলপমেন্ট টিম, এবং সেই ডেভেলপমেন্ট টিম কিন্তু ভবানীপুরের মতো একটা অত্যন্ত অভিজ্ঞ এবং বলাই যায় শক্তিশালী দলের বিরুদ্ধে যে ফাইটটা দিয়েছে, এবং একেবারে তুল্যমূল্য লড়াইটা যে করেছে, এবং বলাই যায় যে ইস্টবেঙ্গল কিন্তু যে ম্যাচটা জিততেই পারতো যদি তারা সুযোগগুলো কাজে লাগাতে পারতো। যদিও ম্যাচের শেষে ভবানীপুর কোচ রঞ্জন চৌধুরী এবং আজকের গোল স্কোরার শ্যামল বেসরা তারা কিন্তু জানালেন যে অবশ্যই এই ম্যাচটাতে জেতা উচিত ছিল। বিশেষ করে রঞ্জন চৌধুরী কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন রেফারিং এবং আইএফের সূচি নিয়ে, যে পরপর পরপর দুটো ম্যাচ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচ দিয়েছে, এবং তাদের রিকভারির টাইম তারা পায়নি। এছাড়া রেফারিং নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তবে যেটাও জানালেন যে তাদের জয়রথ থামিয়েছে এই ইস্টবেঙ্গল, এবং নিঃসন্দেহে তাদের এখনও অবধি কলকাতা লিগের অভিযানে ইস্টবেঙ্গলের এই ম্যাচটা সবথেকে কঠিন ছিল তাদের জন্য। কী বলছেন রঞ্জন চৌধুরী এবং শ্যামল বেসরা, চলুন শুনে নিই বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। সবারই তো আমি আর বলতে ফিড আপ হয়ে গেছি, একটু স্পেশালি তোমাকেও কার্ড দেখতে হলো। আমি জানি আমায় কেন কার্ড দেখালো, আমি আমার কাছে পরিষ্কার না। মনে হয় হিট অফ দ্য মোমেন্টে কাউকে অন্য কাউকে ইয়ে করতে গিয়ে হয়তো আমায় করেছে। এই নিয়ে আমি খুব একটা বাজে কথা রেফারিতে বলি না, কখনোই বলিনি। তবে এইটুকু বলতে পারি যে এই ধরনের ম্যাচে আরেকটু আমার মনে হয় এক্সপিরিয়েন্স রেফারি আরেকটু খেলাটা যদি আরেকটু সুন্দরভাবে খেলা, তাহলে আরেকটু দৃষ্টিনন্দন হতো। কারণ এই ম্যাচটা আমার মনে হচ্ছে এবারে এখনও পর্যন্ত কলকাতা লিগের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। কারণ আমরাও হচ্ছে কারণ এই গ্রুপটায় ম্যাক্সিমাম টাফ টিম, সেক্ষেত্রে আমরা হচ্ছে তোমার 1 নম্বর জায়গায় আছি, ইস্টবেঙ্গল 2 নম্বর জায়গায় আছে। তো সেক্ষেত্রে এবং লিগ প্রায় মাঝামাঝির থেকে 60% মতো খেলা হয়ে গেছে। সেক্ষেত্রে এই ম্যাচটা টান হবে, হাই ভোল্টেজ হবে, একটু টাফ হবে, এটা আমাদের জানা ছিল। কিন্তু তার সঙ্গে যদি রেফারি একটু, আমি অ্যাটলিস্ট আমি কাউকে ফেভার বলছি না, যদি 50-50 খেলা হয় তাহলে এই সমস্ত ম্যাচে আমাদের মতো টিমের কাছে সুবিধা। কেন সুবিধা? তার কারণ হচ্ছে আমরা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের মাঠে গিয়ে খেলি, এটা এই মাঠে প্র্যাকটিস করে।
এই মাঠে খেলছে নিজেদের ক্রাউডের সামনে, সেক্ষেত্রে আমরা অল অফ এ সার্টেন একটা কমপ্লিটলি ডিফারেন্ট এনভায়রনমেন্টে এসে পড়ি। সেক্ষেত্রে আমাদের জন্য তাগিদটা, লড়াইটা অনেক বেশি কঠিন থাকে। তার সঙ্গে যদি এগুলো যদি ফেভার না থাকে, তখন যে কোনো টিমের পক্ষে অসুবিধা হয়। আমার মনে হয় শুধু এই জন্যই আমাদের টিম কখনো কখনো যে রিদিমটা একটা স্প্যাচে খেলেছে, রিদিমটা মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিলো ডিউ টু দিস রিদিম। আমার মনে হয় এটাকে আরেকটু সঠিকভাবে ভাবতে হবে। এটাকে আরেকটু সঠিকভাবে যদি হচ্ছে মাঠে এটাকে রেফারির সাইড থেকে যদি এক্সিকিউট করে, আমি রেফারিকে দোষ দিচ্ছি না, দে আর অলসো হিউম্যান বিং, কিন্তু যদি আরেকটু পজিটিভ খেলায় তাহলে মনে হয় উভয় পক্ষের জন্যই ভালো হয়। কারণ মাঠ হচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, মাঠ ভিতরে সাংঘাতিক হেভি, এতক্ষণ করে পা ঢুকে যাচ্ছে। তো সেইখানে এমনি প্লেয়াররা হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছে, তাতে টায়ার্ড হলেই এমনি তোমার এক্সাইটমেন্ট আসে, তখন একটু টাফ খেলা হয়। কিন্তু এগুলোকে ম্যানেজ করতে হবে, এগুলো ম্যানেজ আমার একটা প্রশ্ন, না ঠিক তা নয়। আমার যেটা অঙ্ক তাতে 2021, আমার যেটা অঙ্ক তাতে 23তে চ্যাম্পিয়ন পয়েন্ট হয়। আর এখানে যেহেতু তোমার 3টে টিম উঠবে, আমার মনে হয় 19, 20, 21 আমাদের 17 হলো। এটা হয় রোজ তুমি একেবারে ফুল পয়েন্ট নিয়ে ফিরবে তা তো না। আমি এই টিমে আমি জয়েন করেছি ফার্স্ট ম্যাচের পরে, তোমরা জানো আমি 17 জুলাই জয়েন করেছি, 19 তারিখ থেকে খেলতে আরম্ভ করেছি। 2 দিন প্র্যাকটিস পেয়েছি, তার মধ্যে টিমের ফরমেশন চেঞ্জ করেছি, প্লেয়ার চেঞ্জ করেছি, তারপরে থ্যাংক গড আমি কন্টিনিউ একটা উইনের মধ্যে ছিলাম। আফটার 5 ম্যাচ আজকে আমার যে বিজয়ের রথটা সেটা থেমেছে এগেনস্ট ইস্টবেঙ্গল। এটা অসম্মানের কিছু নয়, এটা ওদের জন্য ডেফিনেটলি বুস্ট আপ হবে। আরেকটা জিনিস আমি বলতে পারি যেটা আমি জানি না, আমার নলেজে তো নেই, যে একটা বড় ম্যাচ খেলার পরেই আরেকটা বড় ম্যাচ, আমি জানি না এরকম হয়েছে কিনা। ইস্টবেঙ্গল মোহনবাগান কখনো মোহামেডানের সাথে খেলার পরেই মোহনবাগান ম্যাচ খেলেছি কিনা, আমার কাছে ঠিক তাই হলো। কারণ আগের ম্যাচ আমি মোহনবাগান ম্যাচ খেলেছি, তার পরের ম্যাচই ইস্টবেঙ্গল দিয়ে দিয়েছে। একটা বড় ম্যাচ খেললে প্লেয়াররা পুরো এক্সাক্ট করে দেয়, তারপরের ম্যাচে সেখান থেকে ফুল পাওয়াটা ওদের, আমি এইভাবে চাইবো, সেটাও আমার জন্য অপরাধ ওদের কাছে চাওয়াটা। কিন্তু আমি ভেরি মাচ হ্যাপি যে ওরা মাঠে সম্পূর্ণ এক্সিকিউট করেছে, দিয়েছে, এবং আগামী দিনেও এটা কন্টিনিউশন রাখবে, এটাই আমি বিশ্বাস করি। সঞ্জন দা, একটা প্রশ্ন বলছি যে তুমি যখন মোহনবাগান এগেন্স্টে খেলেছিলে, যে মোহনবাগানকে হারিয়েছিলে, ওখানে মেন টিমের অনেকগুলো প্লেয়ার ছিল মোহনবাগান টিমে, সেখানে ইস্টবেঙ্গলে কিন্তু সিনিয়র টিমের কেউই ছিল না, তো মানে তা সত্ত্বেও না সিনিয়র টিমে কেউ ছিল না, এভাবে ওইভাবে বিচার করা উচিত না। আমাদের মোহনবাগান টিমে ডেফিনেটলি মোহনবাগান টিমে অনেকগুলো ছেলে ছিল। ওই যে জমায় বললাম যে কিছুটা হচ্ছে মেন্টাল ফ্যাটিক হয়, যেটা আমি বললাম যে আগের ম্যাচটা যেহেতু মোহনবাগান ম্যাচ জিতেছে, এই পরের ম্যাচটাই না আমরা কোচেরা একটু চিন্তায় থাকি, শুধু এই ছোট টিম বলে না, মানে অপ্রধান টিম বলে না, ইস্টবেঙ্গল মোহনবাগানও তুমি লক্ষ্য করে দেখবে যে যখনই কোনো বড় ম্যাচ জেতে, তার পরের ম্যাচটা কোচের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, ক্রুশিয়াল হয়ে যায়। সেক্ষেত্রে আমি এটা একটু চিন্তায় ছিলাম, কারণ এগেনস্ট ইস্টবেঙ্গল ডেফিনেটলি টাফ ম্যাচ, কিন্তু আমি স্টিল হ্যাপি যে ওরা ম্যানেজ করেছে। এবং এখানেও এই টিমটাতে তোমরা জানো কিনা জানি না, অন্তত 6-7টা ছেলে আছে, আমি দর্শকরাও জানি কিনা জানি না, 6টা ছেলে আমার হাত থেকে এসছে। তা আমি এদেরকে জানি, এদের হয়তো আইএসএলে খেলতে পারছে না, কিন্তু দে হ্যাভ গট এনাফ পোটেনশিয়ালিটি, ওরা খেলতে পারে আইএসএল। ওদেরকে দিলে আমি বিশ্বাস করি ওরা খেলতে পারে, এবং ওদের যথেষ্ট কোয়ালিটি আছে। আমি মনে করি আমি ওয়ান অফ দ্য বেস্ট সাইডের সঙ্গে, আমি আজকে যতগুলো ম্যাচ খেলেছি স্টিল টুডে আমি ওয়ান অফ দ্য বেস্ট সাইডের সঙ্গে খেললাম। সামল পয়েন্ট ক্যারি 1 মিনিটের মধ্যে কিভাবে তোমার অনুভূতিটা কি? সব বাঙালিদের যে ইচ্ছা থাকে বড় টিমের সাথে খেলা, আমারও চান্স এসছে, ভালো লাগছে খেলে। বাঙালিদের ইচ্ছে থাকে বড় টিমের সঙ্গে খেলা, আর তুমি বড় টিম ছেড়ে ভবানীপুরে গেছো, তারপরে আবার সেই গোলটা করেছো, সেই দলে জার্সিতে আবার গোল করলে আজকে, সেই অনুভূতিটা কি? ভালো অনুভূতিটা ভালো হচ্ছে, এগেনস্টে খেলেছি ইস্টবেঙ্গল এগেনস্টে। আর এই গোলটা নিয়ে কি বলবে? গোলটাকে নিয়ে মানে তুমি কি এই ম্যাচটার জন্য আলাদা করে নিজেকে কোনোভাবে তৈরি করেছিলে যে আমাকে যেহেতু ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা আমাকে গোল করতেই হবে? না সেরকম ভাবিনি, যে গোল পেয়ে গেছি নেবেই। আমরা কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল কোচ অর্চিষ্মান বিশ্বাসের সঙ্গে, এবং তিনি যেটা জানালেন যে এই ম্যাচটা তাদের জন্য অত্যন্ত কঠিন ছিল, উত্তমের না থাকাটা একটা ফ্যাক্টর হয়েছিল, কিন্তু রেফারিং নিয়ে খানিকটা তিনি
রেফারিং নিয়ে তিনি একটু হতাশ বটে, তবে আলটিমেটলি ম্যাচটা ড্র হয়েছে সেটা নিয়ে হতাশ হলেও ছেলেদের পারফরমেন্সে খুশি এবং চাইছেন যাতে এই দলটা আরও বেশি প্রোগ্রেস করে। বিশেষ করে বিষ্ণু এবং জেসিনের না থাকা নিয়ে কিন্তু অর্চিষ্মান বিশ্বাস জানিয়ে দিলেন যে তাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু সিনিয়র টিম, আর সেক্ষেত্রে বিষ্ণু জেসিন সিনিয়র টিমে যেভাবে তারা ফুটে উঠছেন তাতে কিন্তু তাদেরকে আবার ডেভেলপমেন্ট টিমে এনে তাদের গেম টাইম দেওয়ার কোনো মানে হয় না, সেটা কিন্তু জানেন অর্চিষ্মান বিশ্বাস। কি বলছেন তিনি, চলুন শুনে নিই বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। ওরা দুটো হাফ চান্স পেয়েছে, আমি 4টে চান্স ওপেন করেছি। কারা জিততে পারতো আপনারাই বলবেন। সেকেন্ড হাফের একটা বল দাদা ক্রস বারে লেগে ফিরে আসলো, ওখানেই কি কোথাও 3 পয়েন্টে আপনাদের হাতছাড়া হলো বা কিছু, বা ড্রটা আপনাদের এখানে? ওর থেকে তো পজিটিভ চান্স বিলাল মিস করেছে, পজিটিভ ওর থেকে পজিটিভ চান্স মানে সঞ্জীব মিস করেছে, তো হয়ে গেছে। মণিপুর এবারে লিগে নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট টিম, সেখানে জিতলে ভালো হতো, ভালো জায়গা যেতাম। আচ্ছা, পেনাল্টির একটা দাবি উঠছে, আপনার কি মনে হয় ওটা পেনাল্টি ছিল? আমাদের বেঞ্চ থেকে দুটোই মনে হয়েছে পেনাল্টি, একটা তো হাতে লেগেছে, এখান থেকে মনে হলো পরিষ্কার হাতে লেগেছে, আর এটা তো সঞ্জীবকে টেনে ফেলে দিল, সেটাও এটা খুব ক্লোজ ছিলাম আমরা, তাই অনেকটাই মনে হয়েছে, কিন্তু যতক্ষণ না ক্লিপ দেখছি কিছু বলতে পারবো না, তবে মনে হচ্ছে দুটোই পেনাল্টি ছিল। রেফারিং সেই রেফারিং নিয়ে সবাই বলে যাচ্ছে, মানে আমি শুধু না, আগের দিন বড় ম্যাচে ভবানীপুরও বলেছে, মনমান কোচও বলেছে, সবাই বলছে রেফারিং মান মনে হয় আরেকটু উন্নত হলে ভালো হয়। অদ্ভুত হচ্ছে, দুদিন আগের দিন হয়েছে, আজকেও হয়েছে, অদ্ভুত। আমরা বেঞ্চের সামনে বসে দেখছি অপোনেন্টের গায়ে লেগে বল থ্রো হয়ে যাচ্ছে, সেটা উল্টো দিকে চলে যাচ্ছে। যাই হোক, ওরাও হিউম্যান বিং, ভুল হতে পারে, কিন্তু মানে এত ভুল হলে খেলারও প্রবলেম হয়, প্লেয়ারদেরও ফার্স্ট্রেটেড হয়ে যায়, প্লেয়াররা সব দিক দিয়েই প্রবলেম হয়ে যায়। লাস্টে ফার্স্ট্রেটেড হয়েই গেছিল। বিলালদর ইনজিওর্ড হয়ে গেল, তোমাদের স্ট্রাইকারের সমস্যা, জেসিন সিনিয়র টিমে চলে গেছে, বিলাল ইনজিওর্ড হয়ে গেল, তো স্ট্রাইকারের সমস্যা তো আছেই আমাদের, মানে আজকে উত্তমও ছিল না, উত্তমের একটু ইঞ্জুরি ছিল, তা এটা প্রবলেম হচ্ছে, দেখা যাক। বিষ্ণু জেসিন এদের কি আজকে মিস করলেন? বিষ্ণু জেসিন তো থাকলে, মানে ওরা এখন যা ফুটবল খেলছে, থাকলে অবশ্যই টিমের উপকার হতো, কিন্তু ওটা তো মেন প্রায়োরিটি। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যখন টিম পৌঁছাবে তখন কি চাইবে বিষ্ণু বা জেসিনকে? দেখো, বিষ্ণু আর জেসিনকে আমরা প্রত্যেক দিনই চাই, কিন্তু আমাদেরও সবারই প্রায়োরিটি হচ্ছে ওই টিমটা, যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হোক বা এসএল চ্যাম্পিয়ন হোক, সেই জন্য যদি আমাদের একটু স্যাক্রিফাইস করতে হয় তো করতে হবেই।